সংবিধান নিজে ধরেন একটা রাষ্ট্র পরিচালনা করে না, কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে অন্যায় অবিচার হইলে মানুষ সংবিধানটা হওয়ার কথা তার আশ্রয়স্থল, সেইখানে গিয়ে তার অধিকারটার একটা জায়গা পাওয়ার কথা, এবং রাষ্ট্র তার এই অধিকারগুলিকে আসলে এনশিওর করার জন্য কতগুলি প্রতিষ্ঠান থাকার কথা। কিন্তু ব্যবস্থাটা যদি এরকম থাকে যে যে পাওয়ারে থাকে, আদালতও তার কাছে থাকে, সংসদও তার কাছে থাকে, প্রশাসনও তার কাছে থাকে, আইন শৃঙ্খলা বাহিনীও তার কাছে থাকে, বুদ্ধিজীবীও তার কাছে থাকে, তাইলে তো আসলে আপনাকে কোথায় কোনো না কোনো একটা জায়গা থেকে তো ঠিক করার কাজটা করতে হবে। সেই জায়গার মধ্যে আমরা বলছি যে প্রথমত আইনের জায়গাটা ঠিক করা, চিন্তা করা ভালো। আইনের জায়গায় ঠিক করার চিন্তাটা যখন আপনি করেন, তখন এটা এরকম ভাবে আমি ভাবি না যে এটা দুইজন পণ্ডিত কিংবা আমি আর মঞ্জু মিলে এটা কিংবা আলিরিয়াজ মিলে আর একটা ভালো বই লিখে ফেলবো। আমরা এই বইটাকে উপলক্ষ করে কতগুলো জিনিস নিয়ে আলোচনা করি। আমি বলি যে তোমার এখানে জবাবদিহিতা নাই, তোমার সরকারের জবাবদিহিতা নাই, তার মানে আমি জবাবদিহিতার সংস্কৃতিটার পক্ষে বলি। আমি যখন বলি যে আসলে এই ক্ষমতাটার মধ্যে ভারসাম্য নেই, তখন আমি একটা গণতান্ত্রিক সমাজে ভারসাম্যটা কিভাবে আনা যায় সেটার পদ্ধতি নিয়ে কথা বলি। আমি আদতে তো রাজনীতিটাই করি, কিন্তু সংস্কার বললে যেহেতু আমরা সংবিধানের উপরে প্রধান ফোকাস করছিলাম, সেই জন্য মানুষ মনে করে যে আমরা বইপত্রের ব্যাপারটা নিয়ে বোধহয় আলাপ করি। আমাদের আলাপটার বইপত্র উপলক্ষ, কিন্তু আলাপটা করি আমরা মানুষের সাথে, এবং মানুষই এটা পরিবর্তন করবে। দুইজন পণ্ডিত মিলে পরিবর্তন, এইটাই এই ঐকমত্য কমিশনের সাথে আমাদের প্রথম যে বিরোধ। আমরা 8 তারিখে সরকার বসছে, 12 তারিখে আমরা ধরেন আবারও বলতে পারেন আপনি তো একটা প্রেসক্রিপশন দিয়েছিলেন, আমরা একটা প্রস্তাবনা দিছিলাম। আমাদের প্রস্তাবনার মধ্যে কথা ছিল যে কি কি পরিবর্তন করবে মানুষ, এটার জন্য প্রথমে আসলে মানুষের সাথে আলাপ করতে হবে। মানুষ যে আকাঙ্ক্ষাটা ব্যক্ত করে এইটাকে আসলে নিতে হবে পণ্ডিতদের কাছে, যে সংবিধানের কোন ভাষার সাথে এটার আসলে কোথায় সংঘাত, এটাকে কিভাবে ঠিক করা যাবে। আমাদের পণ্ডিতরা যারা ধরেন এখন আলিরিয়াজ থেকে শুরু করে অন্যদের কথা বলি, তারা এসে আসলে মানুষের সাথে আলাপ না করে কয়েকজন রাজনীতিবিদের সাথে উকালতি শুরু করছে, এবং উকালতি আলাপ দিয়ে ধরেন সংবিধান সংস্কার করতে গেছে। সেই জন্য আপনার ধারণা আমার উপরে দায়টা এসে পড়ছে। আমরা ভাই এটা শুরু করতে চাই নাই, আমরা এটা ঘৃণা করি না। আমি মনে করি না যে বই খাতা মানুষের চাইতে বড় জিনিস, কিংবা বই খাতা ঠিক করলে মানুষের জীবন ঠিক হয়ে যায়। কিন্তু বই খাতার এখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। বই খাতার মধ্যে যদি ভুল থাকে, একটা বাচ্চা যদি বই খাতা পড়ে চলে, তাকে আসলে শোধরানো খুব কঠিন। না ভাই, ভুল তো না। আমরা সংবিধানে আমরা দেখছি যার যে সময় যেই সরকার যে এখানকার পাওয়ারটা মানে একদম কলোনিয়াল পাওয়ার ছিল এরকম। আপনি এগুলি লম্বা আলাপ আপনার টকশোতে করলে আপনি এলাও করবেন না। এইখানে ধরেন ব্রিটিশটা এসে সে সরকার শুরু করছে হচ্ছে তার আমলাদের দিয়ে, আমলারা ঠিক করছে নির্বাচন, আমলারা নির্বাচিত প্রতিনিধি আনছে, গভর্নর ঠিক করছে পার্লামেন্ট কয়দিন বসবে, সেই স্ট্রাকচারটা আপনি রাখছেন। এখন এইটাকে আপনি 2 বার স্বাধীন হয়েছেন, আপনি স্বাধীন নাগরিকের মতো করবেন না? অ্যাবসলিউটলি। এইটুকু বলা, যদি আপনি বলেন যে আমি বই খাতার কথা বলি, তাহলে আপনি 400 বছর 300 বছরের ইতিহাসটাকে আপনি মনে করবেন যে আমি নাই করি। সেটা ঠিকই আছে। যাই হোক, আমরা একটু মঞ্জু ভাইয়েরও এটার থেকে একটু শুনবো। তার আগে আমাদের একজন দর্শক উনি বলতেছেন যে আপনি সিটিজি 24 মানে আমাকে বলতেছেন যে আপনি প্রতিদিন শেখ হাসিনার বিরুদ্ধে না বললে জমে না, তাই না খালেদ? ক্রিটিসিজম আছে, ক্রিটিসিজমের ব্যাপারে আমি সবসময় বলি যে বিএনপি দীর্ঘ 15 বছর বা 17 বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনে ছিল, অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক সিরিয়াস লেভেলের নির্যাতন নিপীড়ন ভোগ করেছে, তাদেরকে জেলে যেতে হয়েছে। কিন্তু ঠিক একইভাবে জামাতেরও একই রকম পরিস্থিতি হয়েছে, এবং ওনারা দুটো দলেরই কিন্তু এই গণ অভ্যুত্থানে বিরাট ভূমিকা আছে। সুতরাং যেটা পজিটিভ সেটা আমি কেন বলবো না। বিএনপির লোকেরা যে আন্দোলনের ইতিহাস সৃষ্টি করেছে, আপনার নদী সাঁতরে পার হয়েছে, আগের দিনে সে বিছানা পেতে তারা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তারা অবস্থান নিয়েছে, এগুলো তো সত্য। আবার একইভাবে অভ্যুত্থান পরবর্তীতে যে বিএনপিকে আমরা দেখছি, বিশেষ করে আমরা সংস্কার কমিশনে খুবই হতাশ হয়েছি। আমরা যখন দেখলাম যে 31 দফার ধরে যখন আমরা আলোচনা করি, বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দেয়, তখন আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপির কাছে প্রিঅকুপাইড একটা ধারণা তৈরি হয়েছে যে তারাই ক্ষমতায় আসবে, এবং তারা ক্ষমতায় আসলে তাদের ক্ষমতা পরিচালনার ক্ষেত্রে যাতে বাধা না আসে সেজন্য তারা সংস্কারের ব্যাপারে আমরা দেখলাম যে তারা আগ্রহী না। প্রত্যেকটা ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, জামায়াতের মধ্যে দেখলেন না, জামায়াত উপরের কক্ষে নিচের কক্ষে 2 কক্ষে পিয়ার না হইলে ইলেকশনে যাবে না, সেটা বলছিল। হ্যাঁ, এটা আমি তো বলেছি যে জামাতের সাথে মানে নিচের কক্ষে পিয়ারের প্রশ্নটা আসলো কোত্থেকে? মানে এটা তো মানে এর চেয়ে মানে কি বলবো, এর চেয়ে হাস্যকর প্রস্তাব তো আর একটা হইতে পারে না বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। নিচের কক্ষে পিয়ারের কথা যেটা জামাত বলছিল,
না না, আমি আপনাকে বলি খালেদ ভাই, এই নিম্নকক্ষে পিআর এর ব্যাপারে কিন্তু সিপিবি ছিল পায়োনিয়ার, এন্ড দেন জামাত এন্ড ইসলামী আন্দোলন। আমরাও কিন্তু ইন প্রিন্সিপাল পিআর এর পক্ষে। দেখেন, পিআর কিন্তু একটা সিরিয়াস পর্যায়ের রিফর্ম। সেটাই হচ্ছে সমস্যা। পূর্ণ সত্য অথবা পূর্ণ মিথ্যার একটা সুযোগ, মানে এটাকে আপনি আসলে করতে পারেন আর কি, আলাদা করতে পারেন। কিন্তু যখন সত্যের সাথে আংশিক মিথ্যা থাকে কিংবা মিথ্যার সাথে আংশিক সত্য থাকে, তখন আসলে মানুষ বিভ্রান্ত হয়। আমাদের এখানে এরা কেউ এই দুইটা দল কিংবা আসলে আজকে আমার জন্য হয়তো এটা খুব কড়া কথা হবে যে আমাদের যে সমস্ত রাজনৈতিক বন্ধুরা এই সমস্ত দলের সাথে যুক্ত হয়েছে, তারা কেউ আসলে প্রকৃত অর্থে এদেশের জনগণের স্বার্থে তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড নির্ধারণ করতে পারে নাই। তারা আসলে তাদের নিজেদের স্বার্থকে যেভাবে আসলে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছে, তার জন্য তারা ভাষা ঠিক করে, তার জন্য তারা কৌশল ঠিক করে এবং তাদের স্বার্থটাকে জনগণের স্বার্থ হিসেবে বিভিন্ন নামে তারা চালায়। এবং আমাদের দুর্ভাগ্য যে এত রক্তপাতের পরে, এত সব ঘটনার পরে যাদের আসলে অনেক বেশি সাহসী হওয়ার কথা ছিল, সে এনসিপি তার সাহস রাখতে পারে নাই। আমাদের মঞ্জুরা ধরেন জামাত ইসলামের বিরুদ্ধে 5 বছর ধরে আসলে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল গড়ে তোলার চেষ্টা করছে, তার ভেতর দিয়ে যা অর্জন করছিল সেগুলি নিয়ে আসলে এখন মানুষ প্রশ্ন করা শুরু করছে। এইগুলি আসলে মঞ্জুর কি ক্ষতি হলো আমি এইভাবে দেখি না, আমাদের রাজনৈতিক নেতাদের কি ক্ষতি হলো আমি এইভাবে দেখি না। আমি দেখি যে বাংলাদেশের মানুষের, এই 18 কোটি মানুষের কিন্তু তার মুক্তির জন্য আসলে যে পথটা এখানে আসলে স্পষ্ট হওয়া দরকার। কিন্তু আসাদ ভাই, এইটাও তো আসলে সত্যি কথা, এইটাও তো আসলে সত্যি কথা যে মঞ্জু ভাইরা যখন এককভাবে দল করতেছে, আমরাই বা কতটা, আপনি আপনার কথাও বললেন যে আসলেই আমরা কতটা, আমরা তো তেলা মাথায় তেল দিতেই পছন্দ করি। এটাই আমাদের কালচার, এটা আছে, আমি তো এটা অস্বীকার করি না। কিন্তু আমি যখন রাজনীতি করতে আসছি, আপনি তো রাজনীতি করতে আসেন না, আপনি একটা সাংবাদিকতার জায়গায় নিচ্ছেন। আমি যখন রাজনীতি করতে আসছি এরকম একটা দেশে, আমি তো আসলে এটা ধরেই নিছি যে আমাকে তো আসলে একটা কঠিনকে ভালোবেসেই তো আমি এখানে আসছি। আমি যদি আশা করি যে বিএনপির মতো আসলে একটা সুবিধাজনক, এবং বিএনপিও তো ধরেন গত 17 বছর সুবিধাজনক অবস্থায় ছিল না, আমি যদি আশা করি বিএনপির তো একটা সুবিধাজনক জায়গায় আমি থাকবো এবং তারপরে আমি এই দেশের মানুষের স্বার্থ রক্ষা করব, এবং এটা হয়ে যাবে, মানুষ এতটাই শিক্ষিত হয়েছে, মানুষ এতটাই সভ্য হয়েছে, তাইলে আমার তো রাজনীতি করার প্রয়োজন ছিল না আসলে। আমি তো স্যাটিসফাইড থাকতাম ওই সোসাইটি নিয়ে। আমি ওই সোসাইটিতে আসলে নাটক লিখতাম, আমি ওই সোসাইটিতে হয়তো গান লিখতাম, আমি হয়তো বাচ্চাদের সাথে আসলে নিরাপদ জীবন যাপন করার জন্য সময় কাটাতাম। আমি তো এটা নিতে বাধ্য যখন আমি দেখছি যে আসলে আমার দেশের মানুষের আসলে নিরাপত্তা নাই, 18 কোটি মানুষের নিরাপত্তা নাই যে দেশে, সেই দেশে তো আমি মনে করছি আমার নিরাপত্তাকে বিঘ্নিত করে হলো সেটাকে আসলে রক্ষা করার পথ তৈরি করতে হবে। অভিজ্ঞতাটা এরকম, এবং এগুলি যখন মিলে যায় তখন আসলে এগুলিকে এইরকম আগের সরকারগুলির মতো মনে হয়, এবং যখন এটা মনে হয় তখন নিজেদেরকে খুব প্রতারিত, হতাশ এবং দুর্ভাগা মনে হয়। আমরা বাংলাদেশটাকে আসলে রক্ষা করতে পারছি না। বাংলাদেশের জন্য যেই পথে যাত্রা করার কথা, রক্ষা করা তো দূরের কথা, যে পথটায় যাত্রা করার কথা, যাদেরকে সেই যাত্রায় আসলে আমরা পাবো বলে মনে করছি সাথে, তাদেরকে সেই পথে পাচ্ছি না, আমরা যাত্রাটা করতে পারছি না, এবং আমরা খুবই ভয়ের মধ্যে দিয়ে আসলে সামনে এগোচ্ছি যে আমাদের জন্য আরো বড় কোনো বিপর্যয়কর জিনিস অপেক্ষা করছে কিনা। এবং এই নির্বাচন এই জন্যই আমি মনে করি যে একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন হওয়া দরকার, যাতে আসলে এই ক্রাইসিসটা প্রলং না করে, এটা প্রলম্বিত না হয়, আমরা যেন এখান থেকে বেরোনোর পথটার দিকে আবার মুখ করতে পারি। কিন্তু এখন আমাদেরকে আগে একেবারেই একটা ধরেন তুচ্ছ অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যে এই নিরাপত্তাহীনতা এমনকি আগের সরকারের মধ্যে এইভাবে ছিল না, আরেকভাবে ছিল। তখন আসলে প্রতিবাদীদের জন্য ছিল, এখন ধরেন সাধারণ মানুষের, এই যে ধরেন সলিমপুরের ঘটনা, এগুলি অন্যদের মধ্যে একটা ভীতি এবং ভয়। মিলি, আমরা আজকে সকালে দেখেছি যে আবুল কালাম আজাদ, যিনি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছিলেন। গতকালই তিনি এই মামলায় আত্মসমর্পণ করে, মানে আত্মসমর্পণের আবেদন করেছেন। তবে আজকে কিন্তু তিনি আত্মসমর্পণের জন্য এসেছিলেন, কিন্তু তার আত্মসমর্পণের প্রক্রিয়া এখনো শুরু হয়নি, কারণ
2013 সালে কিন্তু ট্রাইব্যুনাল 2 তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছিল। নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল 2 কিন্তু তার আত্মসমর্পণটি হবে, কিন্তু ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান আজকে অনুপস্থিত, সেজন্য ট্রাইব্যুনাল 2 আজকে তার আত্মসমর্পণের কার্যক্রমটি হয়নি, যার ফলে তিনি চলে গেছেন এবং আবার আসবেন যখন হয়তো আগামীকাল। কিন্তু ইতিমধ্যেই কিন্তু তার এই সাজা 1 বছরের জন্য গত অক্টোবর মাসে গত বছরের সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে সরকার। কাজে ওনাকে এখন কেউ গ্রেফতার করতে পারবে না, উনি এখানে আসবেন। এবং নিয়মটা হচ্ছে যে যেহেতু তিনি আপিল করতে চান, আপিলের শর্তই হচ্ছে, নিয়মই হচ্ছে ট্রাইব্যুনাল আইনে কোনো আসামি যখন পলাতক থাকে তখন হয় তাকে রায়ের পর গ্রেফতার হতে হবে অথবা আত্মসমর্পণ করে আপিল করতে হবে। তো সেই প্রক্রিয়াটি তিনি করেই আপিল বিভাগে আপিল করবেন ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে, এই হচ্ছে তার প্রক্রিয়াটি। আজকে ট্রাইব্যুনালে অনেকগুলি মামলাই আছে। ট্রাইব্যুনাল 1-এ এই মুহূর্তে জুলাই আগস্ট আন্দোলনে যে ইন্টারনেট বন্ধ করে যে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, সেই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দিচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু তার বিরুদ্ধে দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এবং জুনায়েদ আহমেদ পলক এই মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন, সেই অব্যাহতির আবেদনটি খারিজ করেছেন। অপরদিকে ট্রাইব্যুনাল 2-এ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে মামলাটি, সেই মামলাটির কাজ চলমান রয়েছে এবং এটার 10ম সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা তিনি সাক্ষ্য দিচ্ছেন। তো এই হচ্ছে এখনকার মামলার প্রসিডিংস। আরেকটি মামলা ট্রাইব্যুনাল 1-এ আছে, সেটি হচ্ছে টাস্কফোর্স ইন্টারোগেশন সেলে বন্দি রেখে যে নির্যাতনের ঘটনা, সেই সেনাবাহিনীর 10 সেনা কর্মকর্তা এবং শেখ হাসিনা সহ যে মামলাটি 10 জন, এই মামলায় 17 জন আসামি এবং 10 জন আসামি কিন্তু কারাগারে আছেন। তারা 10 জন সেনা কর্মকর্তা তারা এখানে উপস্থিত আছেন, তাদের উপস্থিতিতে আজকে এই মামলার পরবর্তী কার্যক্রম হবে, তবে এখন তারা গারদে আছেন। ইসলাম শান্তির ধর্ম, সেই শান্তির ধর্মকে নিয়ে যারা পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে আর যাই বলুন না কেন নিশ্চয়ই ভালো মানুষ বলা যাবে না। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পিনাকি ভট্টাচার্য ও গৌতম দাসের ইসলাম ধর্মকেন্দ্রিক রাজনীতি নিয়ে আলোচনার দ্বিতীয় পর্বে। অসংখ্য দর্শক কটূক্তি করেছেন, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা রইল। আমরা আশা করি নিশ্চয়ই একদিন আপনাদের এ বিষয়ে ভুল ভাঙবে এবং আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে। প্রথম পর্বটি যারা দেখতে পাননি তাদের জন্য প্রথম পর্বের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম পিনাকি ভট্টাচার্য এবং গৌতম দাসের ইসলাম ধর্মের প্রতি বিশেষ অনুরাগ বা ভালোবাসা নিয়ে, বিশেষ করে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি প্রমোট করার ক্ষেত্রে তাদের প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে। আজকের পর্বে বিশ্লেষণ করব এর পেছনে আসলে তাদের আসল উদ্দেশ্য কী বা রহস্য কী বা তাদের এজেন্ডা কী। শুরুতেই পিনাকি ভট্টাচার্য এবং গৌতম দাসের অতীত রাজনৈতিক বিশ্বাস এবং অবস্থান সম্পর্কে সংক্ষেপে কিছুটা জেনে নেওয়া যাক। এখনও যে তাত্ত্বিক গুরু তিনি হচ্ছেন জনাব ফরহাদ মজহার, যিনি নানাভাবে বাংলাদেশে এখনও অনেক বিতর্কিত একজন মানুষ হিসাবে নিজেকে অবতীর্ণ করেন বা অবতীর্ণ হন নানা সময়ে। তাদের এই সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাস থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে তারা তাদের রাজনৈতিক জীবনের শুরু থেকেই আসলে নানা বিভ্রান্তিতে ভুগেছেন। তাদের কর্মজীবনও রয়েছে অনেক বিভ্রান্তি এবং এখন তারা চেষ্টা করছেন যাতে অন্যদেরকে বিভ্রান্ত করা যায়। বাংলাদেশের রাজনীতিতে খুব মজার একটি প্রবচন আছে যে কোনো একজন কমিউনিস্ট যদি একবার খারাপ হয় তবে তার চেয়ে খারাপ বা বেশি খারাপ আর কেউ হতে পারে না। সুতরাং আমরা মনে হয় তাদের দুজনকে দেখে সেই প্রবচনটির কথা মনে করতে পারি এবং সেই প্রবচনটির যে বিশ্বাসযোগ্যতা সেটা আমাদেরকে মনে করিয়ে দেয়। এবার আসি আজকের আলোচনার মূল অংশে। প্রিয় দর্শক, এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ইসলাম ধর্মকে প্রমোট করেন না, তারা কাজ করছেন একটি বিশেষ ইসলামী রাজনৈতিক দলের জন্য, অর্থাৎ মূলত জামাতে ইসলামকে প্রমোট করার জন্য তারা কাজ করছেন, যে দলটি ইতিমধ্যে অন্যান্য ইসলামী রাজনৈতিক শক্তির দ্বারা, রাজনৈতিক দলের দ্বারা খারিজ হয়েছে অন ইসলামিক দল হিসাবে। আগামী সংসদ নির্বাচনে তারা জামাতে ইসলামীকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য কাজ করছেন। একদিকে তারা দেশের যুব সমাজ থেকে শুরু করে তাদের যারা অনুসারী আছেন তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছেন কেন জামাতকে ক্ষমতায় আনা দরকার। অন্যদিকে তারা আন্তর্জাতিক পর্যায়ে নানাভাবে অ্যাডভোকেসি করছেন, নানা নীতি নির্ধারক এবং কূটনীতির সঙ্গে বৈঠক করছেন, জামাতকে কিভাবে ক্ষমতায় আনা যায় সেটার জন্য তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছেন। কিন্তু জামাতে ইসলাম যে গোপনে ভারতের কূটনীতিকদের সাথে নানা জায়গায় মিটিং করেন,
পরামর্শ করেন, সে বিষয়টি তারা একদম চেপে যাচ্ছেন, সেটি জনগণকে জানতে দিচ্ছেন না, সেটি নিয়ে কথা বলছে না। বিএনপি হাজার দোষ থাকতে পারে, তারা একসময় অনেক বছর ক্ষমতায় ছিল, 3 বার তারা রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে, সেখানে নানা অপরাধ তাদের সময়ও সংঘটিত হয়েছে, তারাও ধোয়া তুলসী পাতার মতো কেউ না, কিন্তু তারা অত্যন্ত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির অংশ নয়। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেনি, তারা বাংলাদেশে ইসলামী রাজনীতিক বা ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায় না, তারা শরিয়ার শাসন কায়েম করতে চায় না, তারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক সমাজ কাঠামো, একটি গণতান্ত্রিক শাসনতন্ত্র, শাসন কাঠামো প্রতিষ্ঠা করার রাজনীতি করে। সেক্ষেত্রে জামাত কি কখনো বাংলাদেশের প্রেক্ষিতে বিএনপির বিকল্প হতে পারে? এটা কিন্তু পিনাকি ভট্টাচার্য এবং গৌতম দাস দুজনেই খুব ভালো করে জানেন। তা জেনেও কেন তারা জামাতের পক্ষে এত বেশি সক্রিয় অবস্থান নিয়েছেন, তার কি কারণ হতে পারে সে বিষয়ে শরফুদ্দিন খান যে দুইটি ধারাবাহিক প্রতিবেদন করেছে পিনাকি ভট্টাচার্য এবং গৌতম দাসকে নিয়ে, আজকের পর্বে এদের দুজনের যে ইসলামিক রাজনৈতিক দল এবং ইসলামিক রাজনীতিকে প্রমোট করার যে প্রবণতা, তাদের নিজেদের ঘরানা সেটা না হওয়ার পরেও, তাদের ধর্ম সেটা না হওয়ার, সেটার পিছনের মূল কারণটি বলেছেন তিনি। প্রথম কারণটি বলেছেন ভারতকে প্রমোট করছে। এই গল্প আমরা আগেও শুনেছি পিনাকি রয়েল। এই ব্যাপারটা নিয়ে আমার এখনো সন্দেহ আছে, পিনাকি এবং গৌতম দাসকে আসলে ভারতকে প্রমোট করছে সক্রিয়ভাবে, তারা রয়ের রিপ্রেজেন্ট। দেখা যাক উনি বাকিটা কি বলেন। খুলে দিতে চেষ্টা করছেন, তারা স্থানীয় রাজনৈতিক বাস্তবতার সাথে মানুষের পরিচয় করিয়ে দিচ্ছেন। এটি আসলে এত সরল সমীকরণ নয়, এটি অত্যন্ত জটিল একটি সমীকরণ। সরলভাবে বললে এটি একটি কন্ট্রোল কেওয়াজ বা একটি নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা তৈরির কৌশলের সাথে খুব বেশি মিলে যায়, এবং সেখানে ভারতের যে সম্ভাব্য স্বার্থ তার কয়েকটি স্তরে এই বিষয়টি কাজ করতে পারে। প্রথম স্বার্থ হচ্ছে বাংলাদেশকে একটি দুর্বল, বিতর্কিত ও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন সরকার তৈরি করা। জামাত ইসলামের মতো একটি দল যদি ক্ষমতায় আসে বা ক্ষমতার অংশীদার হয় কোনো না কোনোভাবে, এবং তারা তাদের যে ইতিহাস এবং বিশ্ব দরবারে তাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, তাহলে বাংলাদেশ পশ্চিমা বিশ্বের কাছে বিশ্বাসযোগ্যতা হারাবে, নিশ্চিতই হারাবে। এতে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে দুর্বল হবে এবং ভারতের উপর বাংলাদেশের নির্ভরশীলতা বাড়বে। অর্থাৎ বাংলাদেশকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে গড়ে উঠতে না দেওয়া, সেটি হচ্ছে একটি অন্যতম উদ্দেশ্য তাদের। ভারতের যে সেকুলারিজমের নামে একচেটিয়া দাবিদার, ভারত নিজেকে সেকুলার রাষ্ট্র হিসাবে দাবি করে, অথচ বিজেপি সরকার সবচেয়ে বেশি ধর্মনির্ভর, তারা একটি উগ্রবাদী, মৌলবাদী, হিন্দুত্ববাদী সরকার হিসাবে তারা বিজেপি রাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু মুখে তারা নিজেদেরকে সেকুলার রাষ্ট্র হিসাবে, পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দাবি করছে। তো সেই দাবিকে শক্তিশালী করার জন্য যদি বাংলাদেশে ইসলামিক দলগুলো শক্তিশালী হয়, তাহলে ভারত নিজেকে এই অঞ্চলে একমাত্র স্থিতিশীল ধর্মনিরপেক্ষ প্রতিবেশী হিসাবে নিজেদেরকে তারা প্রমাণ করতে পারবে আন্তর্জাতিক অঙ্গনে। তারা বলবে যে দেখুন, আমরাই হচ্ছে এই অঞ্চলে একমাত্র প্রগতিশীল, একমাত্র। এই যুক্তিটাও পুরোপুরি গ্রহণ করা একটু সমস্যা। পিনাকি ভট্টাচার্যের কর্মকাণ্ড যথেষ্ট পরিমাণে কোশ্চেনেবল, বিশেষ করে ইসলামিক শাসন ব্যবস্থাকে তিনি প্রমোট করছেন, তিনি জেনে বুঝে করছেন যে দ্যাট ক্যানট বি দ্য রাইট চয়েস ফর এ ডেমোক্রেটিক কান্ট্রি। সেটা আসলে প্রশ্নবিদ্ধ, কিন্তু এটার মানে যে ভারত পিনাকিকে দিয়ে জামাতকে প্রমোট করবে ক্ষমতা আসার জন্য বিএনপির বদলে, এটা কি আসলে বাস্তবসম্মত? আমার তো মনে হয় না। নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ শক্তি। তৃতীয়ত, বাংলাদেশের সামাজিক যে ফাটল, সেখানে কে ত্বরান্বিত করা। ইতিমধ্যেই বাংলাদেশের সমাজ রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে নানা ভাগে বিভক্ত। এই বিভক্ত সমাজটিকে যদি আরো বেশি বিভক্তি তৈরি করা যায়, তাহলে বাংলাদেশকে একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করা সহজ হবে। তো মনে হয় অন্য কোন দেশের এজেন্ট হিসেবে কাজ করছে, এজেন্ট না হলেও অন্য কোন দেশের সাথে তার বর্তমানে পদ্মার অঞ্চলের সম্পর্ক আছে, হয়তো দুজনেরই আছে। সেটা আমেরিকা হতে পারে, ভারত কেন হবে, আমেরিকা কেন না? আমেরিকা তো জামাতকে চায়।